সবাইকে স্বাগত জানাচ্ছি মাই জার্নি অ্যাজ আ টিচারের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা আলোচনা করছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা বিখ্যাত কবিতা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এই কবিতাটা আলোচনা শুরু করার আগে এই কবিতা নিয়ে আমি অল্প কিছু কথা বলবো এবং কবিকে নিয়েও, কবির সাথে আসলে এই কবিতাটার যে পটভূমি সেটা নিয়েও আমি ছোট্ট করে একটু বলতে চাই। আমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বলি, তাহলে ওনার খুব অল্প বয়সে ওনার মা বাবাকে উনি হারিয়েছেন। সেইভাবে আসলে ওনার ভাই বোনকেও বিভিন্ন জায়গায় তারা মানুষ হয়েছেন। সেই সূত্রে কবি খুব একাকী বেড়ে উঠেছেন। তবে কবির সাথে প্রকৃতির এক ওতপ্রোত সম্পর্ক ছিল। প্রকৃতির মাঝখানে বেড়ে ওঠা কবির মাঝখানে প্রকৃতির প্রতি একটা গভীর প্রেম, গভীর একটা ভালোবাসা তার কবিতায় কিন্তু লক্ষণীয়। ওয়ার্ডসওয়ার্থকে অনেকেই বলে থাকেন পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি, প্রকৃতির সন্তান। তো এই কবিতাতেও আপনারা দেখতে পাবেন যে প্রকৃতির সাথে কবির নিবিড় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ছিল। আমাদের সাথেও কিন্তু আমাদের আশেপাশের প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক আছে। অনেকের সাথে কিন্তু নন হিউম্যান অনেক অ্যানিমাল যেটা আছে, যেমন কুকুর, বিড়াল, মুরগি, অনেক পোষা পাখি, তাদের সাথে কিন্তু তাদের আত্মিক সম্পর্ক আছে। অনেকেই তাদের পোষা প্রাণীদের অনেক নামে ডাকেন। আবার অনেকে গাছের সাথে কথা বলেন, নিজের পছন্দের শখের বাগানকে তারা যত্ন করে সাজান এবং তার সাথে একটা নিবিড় একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কটা কিন্তু অনেকটাই আত্মিক, যেটাকে আমরা বলতে পারি স্পিরিচুয়াল। যেমন আমরা যখন কোনো ইবাদত করি বা নামাজ পড়ি, কিংবা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষরা তার নিজ নিজ ভাবে যে প্রার্থনা করে থাকেন, এই প্রার্থনা করার সময় কিন্তু তারা দেখতে পান না যে তার সামনে কে দাঁড়িয়ে আছেন। কিন্তু তারা যখন প্রার্থনা করেন, তারা কিন্তু তাদের সৃষ্টিকর্তার কাছে কিছু একটা কথা বলেন বা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন। এই ব্যাপারটা পুরোপুরি আত্মিক বা স্পিরিচুয়াল। তেমনইভাবে প্রকৃতির সাথেও মানুষের যে সম্পর্ক, সেটা অনেকটাই আত্মিক। এটা বাহির থেকে দেখা যায় না, কিন্তু এটা অনুভব করতে হয়, এটা অনেকটা ফিল করতে হয়। তেমনইভাবে আমরা যখন ঝর্ণার কাছে কিংবা নদীর কাছে দাঁড়াই, তখন আমাদের দুঃখের যে বোঝা তা অনেকটাই লাঘব হয়। তেমনি এই কবিতাতেও প্রকৃতি নিয়ে একটা অপরূপ বর্ণনা আমরা খুঁজে পাবো এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে প্রকৃতির যে একটা অসাধারণ সম্পর্ক, সেটাও আমরা খুঁজে পাবো এই কবিতার মাধ্যমে। তো এখন আমরা শুরু করছি মূল কবিতায়, মূল আলোচনায় চলে যাচ্ছি। কবিতাটা শুরু হয়েছে, এটা প্রথম লাইনটা ছিল আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এখানে বলেছে ওয়ান্ডার কিন্তু WANDER, নট WONDER। একটা ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া, কিন্তু এখানে ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। যখন উদ্দেশ্যহীনভাবে কেউ ঘুরে বেড়ায়, যেমন আমরা যখন নদীতে বা কোনো একটা জায়গায় বেড়াতে যাই, তখন কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে আমরা ঘুরে বেড়াই না, বরং আমরা খুব র্যান্ডম কোনো কারণ ছাড়াই ঘুরে বেড়াই। তো এরকম ভাবে কবি ঘুরে বেড়াচ্ছিল একাকী, লোনলি ভাবে, অ্যাজ আ ক্লাউড। এখানে বলছে মেঘের মতো কবি ঘুরে বেড়াচ্ছে। কবি নিজেকে মেঘের সাথে তুলনা করেছে। পরের লাইনে বলেছে দ্যাট ফ্লোটস অন হাই ওভার। এখানে ও অ্যাপোস্ট্রফি এস এর পরে এটাকে ওভার বোঝানো হয়েছে, ভেলস অ্যান্ড হিলস। ভেলস হচ্ছে উপত্যকা, পাহাড়। মেঘেরা যেমন পাহাড় উপত্যকার মাঝে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায়, কবিও নিজেকে বলছে আমিও ঠিক মেঘের মতোই যখন পাহাড় উপত্যকার উপর দিয়ে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছিলাম। when all at once I saw a crowd, হঠাৎ করে আমি একটা ভিড় দেখতে পেলাম। ভিড়, এখানে ক্রাউড বলছে। আসলে কিসের ভিড় সে দেখতে পেয়েছে? এখানে কিন্তু মানুষের ভিড় না। একটু পরেই দেখতে পাবেন উনি ফুলের ভিড় দেখতে পেয়েছে, মানে অনেকগুলো ফুল এক জায়গায় ভিড় করে আছে, জটলা পাকিয়ে আছে। A host of golden daffodils. A host, হোস্ট বলতে আমরা বোঝাই
যারা আসলে আমন্ত্রণ জানায়, মানে গেস্ট অ্যান্ড হোস্ট, হোস্টিং করা, মানে কাউকে ওয়েলকাম করা, কারো বাসায় যখন তাকে আমন্ত্রণ জানাচ্ছে। তো এই যে ফুলগুলো গোল্ডেন সোনালি রঙের ড্যাফোডিল যে ফুলগুলো তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। মনে হচ্ছে এক ঝাঁক ফুলেরা সবাই তাকে আমন্ত্রণ জানাচ্ছে, তাকে ওয়েলকাম জানাচ্ছে। এখানে বলে রাখা ভালো যে ড্যাফোডিল ফুলের রং কিন্তু হলুদ, কিন্তু কবি কেন, ওয়ার্ডসওয়ার্থ কেন এখানে গোল্ডেন বলছে? কারণ আমরা যখন কাউকে আসলে কোনো কিছু অতিরঞ্জিত করতে চাই, যেমন আমরা জানি পানির উপর যখন রোদের আলো পড়ে তখন কিন্তু পানির রংটা, ওয়াটারি কালারটা কিন্তু চিকচিক করে, এবং তখন আমরা বলি রূপলি কালার কিংবা ইলিশ মাছের রং। তেমনি হলুদ কোনো কিছুর উপর যখন সূর্যের কোনো আলো পড়ে তখন সেই ফুলগুলোকে কিন্তু অনেকটা গোল্ডেন মনে হয়। তো এরকম ভাবে আসলে হলুদ রঙের ফুলকে কবি বলছেন গোল্ডেন ড্যাফোডিলস। বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ, মানে লেকের পাশে এবং গাছের নিচে, মানে ফুলগুলো একসাথে ভিড় জমিয়ে আছে কোথায় কোথায়? লেকের পাশে এবং বিনিথ দ্য ট্রিজ, মানে গাছের নিচে। ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ। ব্রিজ মানে আমরা জানি হচ্ছে ব্রিজ হচ্ছে মৃদু মন্দ বাতাস, মানে তারা হচ্ছে তাদের ফ্লাটারিং হচ্ছে ঝাপটানো, মানে ডানা যখন ঝাপটায়, মানে তারা হচ্ছে দুলছে। আপনারা জানেন যখন হালকা বাতাস হয় তখন যে ফুলগুলো ঠিক সাইড বাই সাইড এবং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেভাবে করে আসলে ঝাপটাচ্ছে এই বিষয়টাকে, এবং বলছে নাচছে। হ্যাঁ, মনে হচ্ছে যে ফুলগুলো বাতাসে, হালকা বাতাসে যেন তারা উড়ে বেড়াচ্ছে, তারা যেন নেচে বেড়াচ্ছে। ঠিক এরকম ভাবেই বর্ণনা করেছেন ফুলেদের বাতাসের সাথে নেচে বেড়ানো এবং উড়ে বেড়ানোর বিষয়টাকে। তারপর আমরা সেকেন্ড স্ট্যান্জা যাব। সেকেন্ড স্ট্যান্জা বলতে আমরা বোঝাই যে স্তবক। কবিতার যে প্রত্যেকটা প্যারাগ্রাফ আছে, যেটাকে আমরা বাংলায় স্তবক বলি, ইংরেজিতে সেটাকে বলা হচ্ছে স্ট্যান্জা। সো ফার্স্ট স্ট্যান্জা 6 লাইন্স ছিল, সেকেন্ড স্ট্যান্জায় যাচ্ছি। Continuous as the stars that shine and twinkle on the Milky Way. এখানে বলছে এই যে ফুলেরা আমরা বলছিলাম নাচছে দুলছে, এই জিনিসগুলো ঠিক একটা জিনিসের সাথে তুলনা করেছেন। কন্টিনিউয়াস, তারা কন্টিনিউয়াস ভাবে দুলছে নাচছে। কেমন কেমন করে দুলছে এবং নাচছে? যেভাবে মিল্কি ওয়েতে, মানে দ্য স্টার্স, তারারা যারা শাইন করে, জল করে, অ্যান্ড টুইঙ্কল, টুইঙ্কল ইজ অ্যাকচুয়ালি মিট করা, টুইঙ্কল করে অন দ্য মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে হচ্ছে ছায়াপথ। ছায়াপথে অনেকগুলো, ছায়াপথ একটা পথের মতো যেখানে অনেকগুলো তারা একসাথে একটা পথের মতো তৈরি করে, এবং সেই তারাগুলো ছিকছিক করলে ঠিক যতটা সুন্দর করে মনে হয় যে তারা একটা পথ তৈরি করেছে, ছিকছিক করছে, জ্বলছে, ঠিক তেমনই করেই কিন্তু সেই ফুলগুলো আসলে দুলছে এবং নাচছে। তো এই দুইটা বিষয়কে কবি তুলনা করেছেন যে ফুলগুলো এমনই করে দুলছে নাচছে যেভাবে করে ছায়াপথে তারারা তাদের অবিরত ঝিকমিক করতে থাকে, ঠিক তেমনই ভাবে তারা দুলছে। They stretched in never ending line. স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা, বা এই লাইনটা মনে হচ্ছিল দে বলতে এখানে ফুলেদেরকে বুঝিয়েছে, মানে ড্যাফোডিল ফ্লাওয়ার্সদের বোঝাচ্ছে। এই ফ্লাওয়ার্সগুলো এমনভাবে স্ট্রেচ, এমনভাবে একটা লাইন তৈরি করেছে যেটা কিনা নেভার এন্ডিং লাইন, মানে মনে হচ্ছিল যে এই ফুলেদের যেই শাড়ি, এই ফুলেদের যেই লম্বা লাইনটা, এর মনে হয় কোনো একটা শেষ নেই। ঠিক আমি বলতে চাই যখন আমরা সমুদ্রের কিনারে এসে দাঁড়াই তখন কিন্তু মনে হয় কি যে এই সমুদ্রটা মনে হয় কখনো শেষ হচ্ছে না, মনে হচ্ছে এটা এই সমুদ্র মনে হয় চলছে, এই সমুদ্রের কোনো শেষ নেই, কুল নেই, কিনারা নেই। এরকমই এখানে বলছে যে ফুলেদের শাড়িটা এতটা প্রসারিত, উনি যখন চোখ দিয়ে তাকিয়ে আছেন তখন ওনার মনে হচ্ছে এই ফুলেদের এই লাইনটা মনে হয় কোথাও শেষ হচ্ছে না। Along the margin of a bay, এখানে কিনারা বোঝাচ্ছে, বে অফ বেঙ্গল, যে মার্জিন বলতে বোঝাচ্ছে একদম নদী বা সাগরের যে একদম কিনারা, যেটা সেই কিনারে ধরে আর কি ধার দিয়ে আসলে ফুলগুলো ফুটে আছে।
10,000 saw I at a glance. কবি বলছেন at a glance মানে এক দৃষ্টিতে আমি 10,000। তো আসলে আমরা যখন একবার তাকাই তখন কিন্তু আসলে আমরা গুণে শেষ করতে পারবো না। 10,000 এটা গোনাটা কিছুটা অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা যখন আমরা যখন পড়েছি যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি, তো 1000 বছর ধরে আসলে হাঁটা সম্ভব না, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে তিনি যে হাঁটছেন তার মনে হচ্ছে এই হাঁটাটা ইটার্নাল, মানে চিরন্তন, উনি বছরের পর যুগের পর যুগ হেঁটে চলছেন। কিন্তু মানুষ তো আর 1000 বছর বাঁচে না, সেরকমই একটা এক্সপ্রেশন হচ্ছে যে আমি এক দৃষ্টিতে মনে হলো আমি 10,000 দেখলাম, কিন্তু 10,000 কিন্তু উনি কাউন্ট করেননি, তার কাছে মনে হয়েছে অগণিত ভুল, সেই এক্সপ্রেশনটাকে উনি বলেছেন 10,000। tossing their heads in sprightly dance, এখানে বলেছে যে তাদের মাথাটা তারা নাচছে। এখন এই মাথাগুলো বলতে কিন্তু বুঝিয়েছে ফুলের যে মাথা, মানুষের মাথার মতো এখানে বলছে ফুলেদের যে মাথাটা আছে সেটা বাতাসে এবং সেটা যে দুলছে এবং শাইন করছে, মনে হচ্ছে যে খুব সুন্দর করে তারা নাচছে। স্প্রাইটলি বুঝিয়েছে, স্প্রাইটলি মানে খুব প্রাণবন্তভাবে, খুব উচ্ছ্বাসের সাথে তারা তাদের মাথাটা দুলছে, তাদের মাথাটা নাচছে। The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. এখানে বলছে তাদের পাশে, কিন্তু তাদের সাথেই ফুলেরা যেমন নাচছে তেমনি করে তাদের পাশে ঢেউ, নদী বা লেকের পাশে, লেক কিংবা মার্জিন অফ বে যেটা বলা হয়েছে, এর পাশে আমরা দেখেছি যে পানির পাশে এই ফুলগুলো আছে, এবং যখন ঢেউ ঠিক এরকম ভাবে ঢেউগুলো হয়, তো ঢেউগুলোকেও মনে হচ্ছে যে তারা যেন নাচছে। তো এই ঢেউয়ের নাচের সাথে বলছে আউটডিড, এই আউটডিড মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া বা ছাড়িয়ে যাওয়া। এখানে আমরা দেখছি এক পাশে লেকের পাশে কিংবা মার্জিন অফ বে একদম ধার ঘেঁষে ফুলেরা নাচছে, এবং তারই ঠিক পাশে পানিরাও কিন্তু এই যে ঢেউগুলো আছে এই ঢেউগুলো খুব চমৎকার ভাবে নাচছে, তারা খুব সুন্দর করে নাচছে। তো এই নাচের সাথে দুইজন কিন্তু পাশাপাশি নাচছে, কিন্তু ফুলগুলোর নাচ এত বেশি সুন্দর, এতই মনোমুগ্ধকর যে আসলে তাদের নাচের বা তাদের আনন্দটা, গ্লি মানে হচ্ছে উচ্ছ্বাস, আনন্দ, এই ফুলেদের আনন্দটা আসলে এই পানির নাচের ভেতরে যে আনন্দটা আছে সেই জায়গাটাকেও আসলে অনেকটা ছাড়িয়ে গিয়েছে, অনেকটা ছাপিয়ে গিয়েছে। যেমন আমি যদি বলি কম্পিটিশন, ধরেন দুইটা জিনিস হচ্ছে, তো একটা চ্যানেলে হচ্ছে খুব সুন্দর একটা গান হচ্ছে, আর আরেকটা চ্যানেলে হচ্ছে খুব সুন্দর একটা অভিনয় বা কোনো একটা নাটক হচ্ছে। তো আপনার কাছে মনে হচ্ছে যে নাটকটা যে হচ্ছে সেটার গল্পটা আসলে ওই গানের চেয়েও বেশি মুগ্ধ আপনি হচ্ছেন, আপনাকে টানছে, তখন কিন্তু আসলে তারা দুইজন কম্পিট করছে যে আপনি আসলে কোনটা করবেন। তো এখানেও যে দুইটা কম্পিটিশন চলছে, যে এক পাশে ঢেউয়েরা নাচছে আর এক পাশে ফুলেরা নাচছে, কিন্তু ফুলেদের নাচটা এতই বেশি আনন্দের যে আসলে এই ঢেউয়ের নাচকেও আসলে তারা ছাড়িয়ে গিয়েছে। A poet couldn't but be gay, এখানে এই গে বলতে বোঝাচ্ছে আনন্দ বা উচ্ছ্বাস, হ্যাপিনেসটা বোঝাচ্ছে। তো এই পোয়েট আমরা শুরুতেই দেখেছি যে কবি কিন্তু খুব লোনলি ছিল, হ্যাঁ, সে আসলে মেঘের মতো একাকী ঘুরে বেড়াচ্ছে। তো এত একাকী ঘুরে বেড়ানোর মাঝখানেও এই যে আনন্দটা বা এই যে ফুলেদের নাচ, তার পাশে প্রকৃতির সাথে যে তার একটা মেল বন্ধন, এই জায়গাটা তাকে আসলে তার লোনলিনেসটা বা সবকিছুকে দূর করে দিয়েছে, এবং কবি আসলে আনন্দিত না হয়ে বা খুশি না হয়ে আর পারছেন না, তার মনে হচ্ছে যে এই প্রকৃতির সাথে তার প্রচন্ড ভালো লাগা কাজ করছে। সেজন্য বলছে a poet couldn't but be gay, মানে কবি আনন্দিত না হয়ে পারলেন না। in such a jocund company, জোকেন্ট বলতে বোঝায় যারা হচ্ছে এমন কোম্পানি, হচ্ছে বন্ধু বা সঙ্গ বোঝায়। তো তার যে সঙ্গটা এখানে বোঝাচ্ছে ফুলেরাই তার ফ্রেন্ড, তার যে সঙ্গ বা তার যে সঙ্গী তারা খুবই মশকরা বা খুব আছে না, আমাদের কিছু বন্ধু যারা পাশে থাকলে আমরা কখনো মন খারাপ করতে পারি না, তারা সবসময় আমাদেরকে একটু পোক করবে বা আমাদেরকে যখনই আমরা একটু স্যাড কোনো একটা মুডে থাকি তখন এমন কিছু একটা বলবে, এমন কোনো জোকস বা এমন কিছু করবে যে আমরা আসলে হঠাৎ করে হেসে ফেলি বা হঠাৎ করে আমরা খুব উচ্ছ্বসিত হয়ে যাই। তো এখানে সেটাই বলেছেন যে আসলে যখন
যখন আসলে ফুলেরা নাচছে বা এই সময়টায় আসলে আনন্দিত না হয়ে কবি আসলে পারছেন না। I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. এখানে বলেছে আমি তাকিয়েই ছিলাম, সে বারবার বলছে, এটা রিপিটেটিভলি বলছে যে আমি তাকিয়েছিলাম এবং আমি খুব কমই আসলে চিন্তা করছিলাম, কারণ আমি আসলে চিন্তা করা না, আমি আসলে খুব মনোমুগ্ধ হয়ে দেখছি, শুধু দেখছি আর দেখছি, কোনো কিছু চিন্তা করতে পারছি না। চিন্তা করছিলাম না, খুব অল্পই চিন্তা করছিলাম, কিন্তু যতটুকু চিন্তা করেছে যে হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রট। এই যে শোটা বা এই যে একটা সিনারি, একটা ল্যান্ডস্কেপ বা যেটা আমার চোখের সামনে আমি যেই দৃশ্যগুলো দেখছি সেটা আমার জন্য একটা দারুণ কিছু বয়ে এনেছে। এখানে বলছে যে all the scenery on all the landscapes or scenario তার জন্য কিছু একটা নিয়ে আসছে, সেটাকে বলছে ওয়েলথ, মানে সম্পদ। আসলে প্রকৃতি আমাদের জন্য আসলে একটা স্নেহের জায়গা, প্রকৃতি আমাদের আশ্রয়, প্রকৃতি আমাদের জন্য আসলে এখানে কবির জন্য, ওয়ার্ডসওয়ার্থের জন্য তার কাছে মনে হচ্ছে এটা একটা সম্পদ। এই প্রকৃতি যেন তার জন্য অনেক কিছু বয়ে নিয়ে এসেছে, তার জীবনের সম্পদ, তার জীবনের সুখ শান্তি, তার জীবনের একাকিত্বের সঙ্গী, তার জীবনে অনেক বড় একটা সম্পদ যেন এই ড্যাফোডিল ফ্লাওয়ার্সগুলো এবং এই নেচারের সাথে তার কানেকশনসটা। এই পর্যন্ত আমরা 3টা স্ট্যান্জা পড়লাম এবং এই 3টা স্ট্যান্জা ছিল পাস্ট টেন্সে। আপনি যদি খেয়াল করেন দেখবেন I wondered, then the waves beside them danced, or poet couldn't. So সবগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটাই ছিল যে আমি দেখছিলাম, আমি যখন লোনলি হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে পাস্টে এই প্রত্যেকটা জিনিস হয়েছে। কিন্তু লাস্ট স্ট্যান্জাটা বলছে ফর অফেন, OFT, এখানে একটা শর্ট ফর্ম আছে, এটা এখানে হবে ফর অফেন অর অফটেন। when on my couch I lie, যখন আমি আমার সোফায় বা এখানে বলা হচ্ছে কিছু চেয়ার আছে না যে একটু হেলান দিয়ে যে রিল্যাক্স করার যেই কেদারা বা যেই চেয়ারগুলো থাকে সেই ধরনের একটা কাউচকে বলছে যে এরকম যখন আমি এই কাউচে শুয়েছিলাম বা একটু হেলান দিয়েছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, ইন ভ্যাকেন্ট অর ইন পেন্সিভ মুড। এখানে ভ্যাকেন্ট বলতে আমরা জানি যে এমটি অর ফাঁকা, শূন্য। আমাদের মনের ভেতরে যখন খুব বিষাদগ্রস্ত থাকি আমরা বা খুব বিষণ্ণ থাকি, আমাদের অনেক সময় মনে হয় না যে আমার ভেতরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, খুব খা করছে। যখন অনুভূতি শূন্য, আমাদের অনুভূতি মানে খুব কান্নাও পাচ্ছে না, খুব হাসিও পাচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না আমার কেমন লাগছে, যখন আমরা খুব বিষণ্ণতার সময় যখন খুব শূন্যতা আমরা অনুভব করি, তো সেরকমই বলছে যে এই শূন্যতাটাকে বোঝানোর জন্য বলছে ইন ভ্যাকেন্ট or in pensive mood. pensive মানেও আসলে এখানে বিষণ্ণতা বা খারাপ লাগার যে বিষয়টা সেটাকে বুঝিয়েছে। they flash upon that inward eye, এখানে বলেছে ফ্ল্যাশ করা। আমরা জানি বলি না আমরা ফ্ল্যাশব্যাক, মানে হঠাৎ করে তারা যেন আমাদের উকি দিয়েছে আমাদের ইনওয়ার্ড আই। আমরা জানি যে আমাদের বাহিরে দুটো চোখ আছে, কিন্তু আরেকটা চোখ কিন্তু আছে। যখন আপনি চোখ বন্ধ করেন এবং আপনি যদি কোনো কিছু কল্পনা করতে চান, আপনি কিন্তু সেই চোখ দিয়ে দেখতে পারেন। বলেন তো সেই চোখটা কি? সেটা হচ্ছে অন্তর্চক্ষু বা মনের চোখ, যেটাকে আমরা মনের চোখ বলি। তো উনি বলছেন যে আমি যখনই বিষাদগ্রস্ত থাকি, যখন আমার ফাঁকা শূন্যতা আমি অনুভব করি, যখন আমি রিল্যাক্স হই, কিংবা আমরা সবাই জানি যে আরবান লাইফ খুব হেক্টিক, কিংবা আমরা যখন খুব বিষণ্ণ থাকি, তখন আমাদের কিন্তু আমরা সবসময় সুখের স্মৃতি বা আমরা অতীতে ফিরে যাই, আমরা আমাদের চাইল্ডহুডে ফিরে যাই, আমাদের শৈশবে স্মৃতি রোমন্থন করি। সেরকমই বলছে দে ফ্ল্যাশ আপন, মানে তারা হচ্ছে হঠাৎ করে ফ্ল্যাশব্যাকের মতো আবারও পেছন থেকে হঠাৎ করে উকি দিল, ফ্ল্যাশ করলো। আপন দ্য ইনওয়ার্ড, এবং কোথায়? মনের চক্ষু দিয়ে আমি তাদেরকে দেখতে পেলাম, মনের চোখ দিয়ে হঠাৎ করে তারা উকি মারলো। কারা? সেই ড্যাফোডিল ফুলেরা। which is the bliss of solitude. solitude মানে হচ্ছে নিঃসঙ্গতা, একাকী। কিন্তু সলিটিউডটাকে আমরা নেগেটিভ ভাবে দেখছি না, বলেছে যেটা এই একাকিত্বটাকে কিন্তু উপভোগ করছে। আমরা সবাই জানি যে একাকিত্ব ব্যাপারটা
খুব নেগেটিভ একটা ব্যাপার, মানে আমরা ইউজুয়ালি খুব নেগেটিভলি দেখি যে একাকী কিংবা সে নিঃসঙ্গ, তার কেউ নেই। কিন্তু একাকিত্ব ব্যাপারটাকে এখানে বলা হচ্ছে ব্লিস অফ সলিটিউড। তার মানে হচ্ছে এটা একটা সুখ, এটা একটা হেভেনলি একটা প্লেজার, তার মানে স্বর্গীয় কোনো সুখ, ব্লিস, খুব ব্লিসফুল। তো এটাকে কেন স্বর্গীয় সুখ বলা হলো? আমরা জানি একাকিত্ব ভীষণ রকম কষ্টের একটা দিক, কিন্তু আপনি যখন কোনো একটা রিসার্চ করছেন, আপনি যখন ধ্যান করছেন, আপনি যখন ইবাদত করছেন, আপনি যখন কোনো ক্রিয়েটিভ কিছু লিখছেন, কবিতা লিখছেন, তখন কিন্তু একাকিত্ব ভীষণভাবে জরুরি। আর তেমনই বলছে কবি বলছেন ওয়ার্ডসওয়ার্থ যে আসলে আমি যখন একাকী থাকি বা আমি যখন বিষণ্ণ থাকি, ঠিক তখনই সেই একাকী মুহূর্তগুলোতে কিন্তু কবি তার অতীতের বা তার ফুলের সাথে বা প্রকৃতির সাথে যে অসাধারণ একটা সম্পর্ক ছিল, সেই জায়গাটাকে কিন্তু তিনি আবারও স্মৃতি রোমন্থন করতে পারেন। তো আপনার স্মৃতিকে আবারও একটু ফিরিয়ে আনার জন্য কিন্তু একাকিত্ব খুব চমৎকার একটা বিষয় হতে পারে। তো এখানে তাই বলছে যে একাকিত্বটাকে নেগেটিভলি না বলে খুব পজিটিভলি প্রেজেন্ট করছে, যে উইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস। তখন আমরা বলেছি না, তার হৃদয়ের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু বলেছে যখন আমি সেই প্রকৃতির সাথে বা ফুলের সাথে আমার বন্ধুত্ব বা আমার সেই আগের সব স্মৃতিগুলোকে আমি মনে করছি, তখন সেই শূন্য হৃদয়টা কিন্তু সমস্ত আনন্দ দিয়ে আবারও পূর্ণ হয়ে গেল। খুব চমৎকার একটা, যেমন শূন্য একটা জায়গা তার সেই স্মৃতি দিয়ে আবারও, সেই সুখ স্মৃতি দিয়ে আবারও পূর্ণ হয়ে গেল, তারা যেন ভরে উঠলো, আনন্দে আবারও উপচে উঠলো। অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং সেই ড্যাফোডিলস ফুলের সাথে আমি সেই কল্পনার ভেতরেই তাদের সাথে যেন আবারও মনে হচ্ছে আমি নাচছি। সেই আগের স্মৃতিতে তিনি আবারও ফিরে গেলেন, তার সেই অতীতের সেই সময়ের স্মৃতিতে যখন তিনি আসলে প্রকৃতির সাথে এবং ড্যাফোডিলস ফুলেদের সাথে তার একটা চমৎকার বন্ধুত্ব ছিল। এই হচ্ছে কবিতা। আর কবিতাটা সম্পর্কে আপনাদের যে কোনো রকম সমস্যা কিংবা কোনো ওয়ার্ড, কোনো মিনিং বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সবাই সুস্থ নিরাপদে থাকবেন।